পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার এক ছোট গ্রাম পলাশপুর। পাহাড় ঘিরা এই শান্ত গ্রামে সময় যেন থমকে থাকে। কিন্তু আজ পলাশপুরের আকাশে বাতাসে এক অদ্ভুত উত্তেজনা। এই গ্রামেরই এক সময়ের মেজ বউ আজ গোটা জেলার ভাগ্য বিধাতা হয়ে ফিরে আসছে। দুপুরবেলার কাঠফাটা রোদ, পলাশপুরের কাঁচা রাস্তা দিয়ে যখন ৪-৫টি কালো কাঁচ তোলা সরকারি গাড়ির কনভয়ে ধুলুড়িয়ে ঢুকছিল, তখন গ্রামের বুড়োরা বটতলায় বসে তাস খেলা থামিয়ে হাঁ করে তাকিয়ে রইল। লাল বাতি না থাকলেও গাড়ির গাম্ভীর্যই বলে দিচ্ছে ভেতরে কোনো বড় মাপের অফিসার আছেন। গাড়িগুলো সোজা গিয়ে থামল গ্রামের পঞ্চায়েত অফিসের সামনে। দরজায় উঁকিঝুঁকি মারছে কৌতূহলী বাচ্চারা। পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে দরজা খুলে ধরলেন। বের হয়ে এলেন জেলার নবনিযুক্ত জেলাশাসক ডিএম কাব্য বসু। পরনে ঘিয়ে রঙের দামি সিল্কের শাড়ি, চোখে কালো চশমা, আর ব্যক্তিত্বে এক পাহাড় প্রমাণ আভিজাত্য। গ্রামের মোড়ল বিশ্বনাথবাবু এগিয়ে এলেন কাপা কাপা হাতে। নমস্কার ম্যাডাম, পলাশপুরে আপনার স্বাগত। কিন্তু এভাবে হঠাৎ? কাব্য চশমাটা খুলে চারপাশটা একবার দেখল। ওর চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। সে ধীর গলায় বলল, আমি এখানে সরকারি কোনো পরিদর্শনে আসিনি মোড়ল মশাই। আমি এসেছি একটি ব্যক্তিগত পাওনা মেটাতে। পঞ্চায়েত অফিসের বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়েছিল এক যুবক। নাম তার অয়ন। বয়স মাত্র ৩০-এর কোঠায়, কিন্তু চেহারায় যেন ৫০-এর ছাপ। গাল দুটো তুবড়ে গেছে, চোখের নিচে কালি, গায়ে একটা পুরনো তালিমারা ফতুয়া, আর পরনে হাঁটু পর্যন্ত তোলা ময়লা ধুতি। কাব্যের তীক্ষ্ণ নজর ভিড় ঠেলে ঠিক অয়নের ওপর গিয়ে স্থির হল। ৭টা বছর কেটে গেছে। ৭ বছর আগে এই মানুষটাই ছিল ওর জীবনের কেন্দ্রবিন্দু। আজ তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ক্ষমতার এক বিশাল হিমালয়। অয়ন চোখের পলক ফেলল না, আবার তাকাতেও পারল না। ও শুধু নিজের ফাটা পায়ের দিকে তাকিয়ে রইল। ওর মনে পড়ে যাচ্ছিল সেই দিনটার কথা, যখন এই গ্রামেই ওদের জীবনের মোড় ঘুরে গিয়েছিল। ৭ বছর আগে পলাশপুর সেজেছিল আলোর মালায়। গ্রামের মেয়ে কাব্য সিভিল সার্ভিস পরীক্ষায় সারা রাজ্যে নাম করেছে। চারদিকে ঢাক বাজছিল। অয়ন সেদিন ছিল সব থেকে খুশি। ও নিজের চাষের কাজ আর শহরের কারখানায় হাড় ভাঙা খাটনি করে কাব্যের পড়ার খরচ জুগিয়েছিল। কিন্তু উৎসবের রাতেই ঘটেছিল সেই ভয়াবহ ঘটনা। গ্রামের চণ্ডী মণ্ডপে দাঁড়িয়ে কাব্য সবার সামনে অয়নকে বলেছিল, অয়ন, আজ থেকে আমাদের পথ আলাদা। তুমি আমার জন্য যা করেছো তা এক দয়া হিসেবে মনে রাখব, কিন্তু তোমার মতো একজন সাধারণ শ্রমিকের সাথে জীবন কাটানো আমার মতো অফিসারের পক্ষে সম্ভব নয়। লোকে হাসবে আমাকে নিয়ে। অয়ন স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর মনে হয়েছিল বুকটা কেউ জ্যান্ত চিড়ে ফেলেছে। ও খুব শান্ত গলায় বলেছিল, কাব্য, আমি যদি তোমার পথে বাধা হই তবে আমি নিজেই সরে যাব। তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। কাব্য তখন নিজের হ্যান্ডব্যাগ থেকে ডিভোর্স পেপার ছুড়ে দিয়েছিল অয়নের দিকে। পুরো গ্রাম সেদিন ছি ছি করেছিল কাব্যকে, কিন্তু ক্ষমতার দাপটে কেউ মুখ খোলার সাহস পায়নি। অয়ন সই করে দিয়েছিল শুধু কাব্যের চোখের কোণে জমে থাকা বিরক্তিটুকু মুছে দিতে। ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরল কাব্য। সে গলার স্বর চড়িয়ে বলল, আমি খবর পেয়েছি পলাশপুরের অয়ন মণ্ডলের ওপর কয়েক লক্ষ টাকার ঋণ রয়েছে। মহাজন সূর্যকান্ত তাকে ঘর ছাড়া করার হুমকি দিচ্ছে। আজ আমি এখানে এসেছি সেই ঋণের টাকা শোধ করতে। আমি চাই না আমার অতীতের কোনো ছায়া আমার বর্তমানকে কলঙ্কিত করুক। ভিড়ের মধ্যে থেকে মহাজন সূর্যকান্ত খাতা নিয়ে গিয়ে এলো। হ্যাঁ হুজুর, অয়নবাবুর অনেক দেনা। মা অসুস্থ, চাষ হয়নি, সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা সুদসহ। কাব্য একটা চেক বই বের করল। ওর চোখে মুখে এক অদ্ভুত অবজ্ঞা। ও ভাবছিল টাকা দিয়েও অয়নের মুখ বন্ধ করে দেবে এবং নিজের অপরাধ বোধ থেকে মুক্তি পাবে। অয়ন ধীর পায়ে এগিয়ে এলো। ওর কণ্ঠস্বর কাঁপছিল না। সে বলল, ম্যাডাম, আপনি আজ বড় অফিসার হয়েছেন। আপনার কাছে ৫ লাখ টাকা হয়তো তুচ্ছ, কিন্তু এই ঋণ আমার সম্মানের। আমি দয়া নিতে শিখিনি। আপনি যান, আমি কুলি খেটে হলেও এই টাকা শোধ করব। কাব্য ক্রূর হাসি হেসে বলল, সম্মান? অয়ন, যার নিজের পেটের ভাত নেই তার মুখের সম্মানের কথা মানায় না। জেদ করো না, এই নাও চেক। ঠিক এই মুহূর্তে লাঠি ঠকঠাক করতে করতে এগিয়ে এলেন বিশ্বনাথ মোড়ল। তিনি কাব্যর পথ আগলে দাঁড়ালেন। থামো মা, অনেক দম্ভ দেখিয়েছ তুমি ৭ বছর আগে, আজও দেখাচ্ছ। কিন্তু তুমি জানো না এই ৫ লাখ টাকার ঋণ অয়ন কেন নিয়েছিল? কাব্যর ভ্রু কুঁচকে গেল। কেন? অভাবের জন্য নিয়েছে নিশ্চয়ই। বিশ্বনাথবাবু আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। অভাব তো ওর চিরকালের মা, কিন্তু এই পাহাড় প্রমাণ ঋণের কারণ অভাব নয়, কারণটা হলো তুমি। পুরো চত্বর যেন শ্মশানের মতো স্তব্ধ হয়ে গেল। কাব্যর হাত থেকে কলমটা মাটিতে পড়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, আমি তো ৭ বছর ওর ছায়াও মারাইনি। মোড়ল মশাই অয়নের দিকে তাকিয়ে বললেন, অয়ন, তুই আজও ওকে বলিসনি কেন তুই জমি বিক্রি করলি? কেন তুই নিজের একটা কিডনি বিক্রি করার জন্য শহরে গিয়েছিলি? সেটা কি আজও গোপন রাখবি? কাব্যর পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। ওর শরীর কাঁপতে শুরু করলো। ও অয়নের দিকে তাকালো।
অয়ন তখন মাথা নিচু করে ডুকরে কেঁদে ফেলেছে। বিশ্বনাথবাবু বলতে লাগলেন, বেটি, তুমি যখন দিল্লিতে আইএএসের কোচিং করতে তখন তোমার বাবা মারা যান। তোমার কাছে টাকা পাঠানোর মতো কেউ ছিল না। অয়ন তখন নিজের সবটুকু জমি বিক্রি করে দিয়েছিল যাতে তোমার পড়াশোনা বন্ধ না হয়। এমনকি যখন তোমার শেষ বছরের ফি জমা দেওয়ার সময় এলো এবং অয়নের হাতে কোনো টাকা ছিল না, তখনও মহাজন সূর্যকান্তের কাছ থেকে চড়া সুদে এই 5 লাখ টাকা ধার করেছিল শুধু তোমার স্বপ্ন পূরণের জন্য। কাব্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে। মোড়ল মশাই থামলেন না। আর সবচেয়ে বড় কথা কি জানো? ও ধার করার সময় সূর্যকান্তকে বলেছিল এই কথা যেন কোনোদিন তোমার কানে না যায়, কারণ ও জানতো এটা জানলে তুমি হয়তো অপরাধবোধে পড়াশোনা করতে পারবে না। ও নিজের জীবনটা বন্ধক রেখে তোমায় বড় সাহেব বানিয়েছে না, আর তুমি আজ তাকেই দয়া দেখাতে এসেছো। কাব্যর চোখ দিয়ে জল টপ টপ করে পড়তে শুরু করলো। ওর সেই আভিজাত্যের মুখোশটা এক মুহূর্তেই চুরমার হয়ে গেল। ও চেয়েছিল টাকা দিয়ে অয়নকে ছোট করতে, কিন্তু ও বুঝতে পারল ও নিজে কতটা ছোট হয়ে গেছে। অয়ন শুধু একবার মুখ তুলে কাব্যর দিকে তাকালো। ওর চোখে কোনো অভিযোগ নেই, শুধু 7 বছরের জমানো একটা হাহাকার। বাতাসে তখন শুধু অয়নের কান্নার শব্দ শোনা যাচ্ছে। পুরো পলাশপুর গ্রাম আজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ বলিদানের। কাব্য কি করবে এখন? ও কি পারবে ওর এই ভুলের প্রায়শ্চিত্ত করতে, নাকি অয়ন তাকে কোনোদিন ক্ষমা করবে না? মোড়ল মশায়ের কথাগুলো যেন তপ্ত সীসার মতো কাব্য কানে গিয়ে বিঁধছিল। পুরো চত্বরে যে স্তব্ধতা নেমে এসেছিল তা কোনো শ্মশানের নিস্তব্ধতার চেয়ে কম ছিল না। কাব্যর হাতে থাকা 5 লাখ টাকার চেকটা বাতাসের ঝাপটায় হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। যে চেক দিয়ে ও অয়নকে ছোট করতে চেয়েছিল সেই কাগজটাই এখন ওর কাছে বিষের মতো মনে হচ্ছে। কাব্য কাপা কাপা চোখে অয়নের দিকে তাকালো। ও দেখল অয়ন তখনও একভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সেই ছেঁড়া জামা, তালিমারা চটি আর রোদে পোড়া শরীরটা যেন কাব্যের বিলাসিতা আর আভিজাত্যকে বিদ্রুপ করছে। কাব্য অস্ফুট স্বরে বলল, অয়ন, তুমি কেন এটা করলে? কেন আমাকে একবারও বললে না যে আমার আইএএস হওয়ার পেছনে তোমার ভিটে মাটি হারানোর গল্প লুকিয়ে আছে? অয়ন এবার আস্তে আস্তে মুখ তুলল। ওর চোখে জল নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। ও ধীর গলায় বলল, বললে কি তুমি পড়াশোনা করতে পারতে কাব্য? তুমি তো জানতে আমাদের অবস্থা। আমি যদি সেদিন বলতাম যে আমি জমি বিক্রি করে তোমার ফি দিচ্ছি, তবে তুমি প্রতিটা পাতায় নিজের স্বপ্নের বদলে আমার অভাবের কথা পড়তে। আমি চেয়েছিলাম তুমি ডানা মেলে আকাশ ছোঁও, আমার অভাবের খাঁচায়, যাতে তোমার স্বপ্ন বন্দী না হয়। কাব্য এক পা এগিয়ে গিয়ে অয়নের হাত ধরতে চাইল, কিন্তু অয়ন এক পা পিছিয়ে গেল। এই সামান্য দূরত্বটুকু যেন 7 বছরের এক বিশাল ব্যবধানকে আরও স্পষ্ট করে দিল। কাব্য কাঁদতে কাঁদতে বলল, অয়ন, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমতার লোভে, পদের অহংকারে আমি ভুলে গিয়েছিলে যে আমার এই চেয়ারটা তোমার বলিদানের উপর দাঁড়িয়ে আছে। আমি আজই তোমার সব ঋণ শোধ করে দেব, তোমাকে আবার সেই সম্মান ফিরিয়ে দেব। অয়ন একটা ম্লান হাসি হাসল। সম্মান ম্যাডাম? সম্মান কি টাকা দিয়ে কেনা যায়? 7 বছর আগে যেদিন এই চত্বরে দাঁড়িয়ে তুমি আমাকে অশিক্ষিত দিনমজুর বলে তাড়িয়ে দিয়েছিলে, সেদিনই আমার সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। আজ তুমি ঋণ শোধ করতে এসেছো কারণ তুমি জেলা শাসক, কিন্তু তুমি কি সেই 7টা বছর ফিরিয়ে দিতে পারবে যা আমি আর আমার মা অনাদরে কাটিয়েছি? তুমি কি সেই রাতগুলো ফিরিয়ে দিতে পারবে যখন আমি খিদের জ্বালায় জল খেয়ে ঘুমিয়েছি, যাতে তোমার কাছে সময় মতো টাকা পৌঁছায়? পুরো গ্রামবাসী তখন চোখের জল ফেলছে। মহাজন সূর্যকান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্যের মনে হচ্ছিল ও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। কাব্য আর নিজেকে আর সামলাতে পারল না। ওর প্রোটোকল, বডিগার্ড আর সরকারি গাম্ভীর্য ভুলে গিয়ে সোজা দৌড়ে গেল গ্রামের শেষ প্রান্তে অয়নের ভাঙা কুড়ে ঘরটার দিকে। পেছনে পেছনে অয়ন আর গ্রামবাসীও ছুটল। ঘরের ভেতর ঢুকে কাব্য যা দেখল তাতে ওর বুকটা ফেটে গেল। একটা ভাঙা খাটিয়ায় অয়নের বৃদ্ধা মা শুয়ে আছেন। ঘর বলতে চারদিকে নোনা ধরা দেওয়াল, ছাদ দিয়ে আকাশ দেখা যায়। কাব্য অয়নের মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আমি আপনার সেই অপরাধী বউ কাব্য। বৃদ্ধা মা ঝাপসা চোখে কাব্যর দিকে তাকালেন। তার স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে এসেছে। তিনি অস্ফুট স্বরে বললেন, কে? কাব্য? অয়ন তো বলে তুমি অনেক বড় অফিসার হয়েছ, তুমি নাকি অনেক দূরে থাকো। অয়ন রোজ রাতে তোমার ছবির দিকে তাকিয়ে বলে, মা দেখো, আমাদের কাব্যর মুখটা আজ টিভিতে দেখাচ্ছে, ও কত বড় সাহেব হয়েছে। কাব্য চিৎকার করে কেঁদে উঠল। ও বুঝতে পারল ও যাকে ঘৃণা করেছে, যাকে তুচ্ছ করেছে, সেই মানুষটা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত ওর সাফল্যে গর্বিত হয়েছে। অয়ন কখনো ঘৃণা পোষণ করেনি, ও শুধু ভালোবেসে গেছে। কাব্য ঘর থেকে বেরিয়ে এসে গ্রামবাসীর সামনে দাঁড়ালো। ওর দু চোখে এখন এক সংকল্প। ও অয়নের সামনে গিয়ে দুহাত জোর করল। একজন জেলা শাসক একজন সাধারণ দিনমজুরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন, এই দৃশ্য পলাশপুর গ্রাম আগে কখনো দেখেনি। কাব্য বলল, অয়ন, আমি জানি আমার কোনো ক্ষমাই যথেষ্ট নয়,
কিন্তু আজ থেকে এই কাব্য বোস জেলাশাসক হওয়ার আগে অয়ন মণ্ডলের স্ত্রী। আমি আমার পদত্যাগপত্র জমা দেব যদি তুমি আমায় গ্রহণ না করো। আমি এই টাকা দিয়ে নয়, আমার সারা জীবনের সেবা দিয়ে তোমার ঋণ শোধ করতে চাই। অয়ন স্তম্ভিত হয়ে গেল। ও বুঝতে পারল কাব্যের ভেতরের অহংকারটা আজ পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। বিশ্বনাথ মোড়ল এগিয়ে এসে অয়নের কাঁধে হাত রাখলেন। বাবা অয়ন, ক্ষমা হলো সবথেকে বড় গুণ। ও নিজের ভুল বুঝতে পেরেছে, ওকে আর ফিরিয়ে দিস না। অয়ন দীর্ঘক্ষণ কাব্যর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে কাব্যর হাতটা নিজের রুক্ষ হাতের মুঠোয় নিল। ও বলল, আমি তোমায় কোনোদিন ঘেন্না করিনি কাব্য, আমি শুধু চেয়েছিলাম তুমি সুখী হও। আজ যদি আমার কাছে ফিরে আসাই তোমার সুখ হয় তবে তাই হোক। সময় বয়ে যায়। পলাশপুর গ্রামে এখন আর অভাবের কালো ছায়া নেই। কাব্য তার চাকরি ছাড়েননি, বরং সততার সাথে কাজ করে চলেছেন। অয়ন এখন আর দিনমজুর নয়, ও নিজের সেই ফিরে পাওয়া জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছে। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় 2 বছর পরের এক দৃশ্য। একই সেই বটতলা যেখানে একদিন বিচ্ছেদের সুর বেজেছিল, আজ সেখানে এক ফুটফুটে শিশু অয়নের কোল থেকে কাব্যর কোলে যাওয়ার জন্য হাত বাড়াচ্ছে। অয়ন আর কাব্যর সেই ছোট্ট ছেলের নাম রাখা হয়েছে অর্পণ, কারণ তাদের জীবনটা ছিল একে অপরের প্রতি অর্পণের গল্প। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মানুষের পরিচয় তার পদে নয়, তার ত্যাগে। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের স্বপ্নকে নিজের স্বপ্নের চেয়েও বড় করে দেখা। অয়ন নিজের সবটুকু বিলিয়ে দিয়েও চুপ ছিল, আর কাব্য সব পেয়েও রিক্ত ছিল। শেষ পর্যন্ত জয় হলো নিঃস্বার্থ প্রেমের। আপনারা যদি অয়নের জায়গায় হতেন তবে কি কাব্যকে ক্ষমা করতে পারতেন? আর কাব্যর মতো ভুল কি মানুষ অজান্তেই করে ফেলে না? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এমনই সব হৃদয় ছোঁয়া কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।